সুহাকে কোলে তুলে স্বচ্ছ যখন ছাদ পেরিয়ে সিঁড়ির 2 ধাপ নেমে এলো, ঠিক তখনই নাকে প্রচণ্ড আঘাত টের পেল। বুঝতে পারল যে সুহা সজোরে ঘুষি বসিয়েছে তার নাকে, যার দরুন এক হাতে সুহাকে ধরে অন্য হাতে নাক ধরে রাখলো স্বচ্ছ। সুহা তখন সুযোগ পেয়ে নেমে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কোন ধরনের অভদ্রতা? আমি আপনাকে অনুমতি দিয়েছি কোলে তোলার, সবার সামনে দিয়ে এভাবে অভদ্র মতো কোলে তুললেন কেন? স্বচ্ছ নাকে চিনচিন ব্যথা অনুভব করলো। সে অবস্থাতেই বলল, ওই ছেলেটাকে দেখানোর জন্য। কে সে? কেন তোমার দিকে ওভাবে তাকাচ্ছিল? মেরে দেবো কিন্তু। সুহাও গা জ্বলিয়ে দিতে উত্তর দিল, প্রেমিক হয় তাই বোনের জন্মদিনে ইনভাইট করেছি, সমস্যা? স্বচ্ছ এবারে নাক ছেড়ে সুহার দিকে তাকায়, দৃষ্টিতে শীতল রাগ মিশিয়ে দাঁতে দাঁত চাপে। এক হাতে সুহার ডান হাতটা চেপে ধরে, ক্ষোভ নিয়ে উত্তর দেয়, অবশ্যই সমস্যা। একজনের বউ হয়ে অন্যজনকে প্রেমিক বলছো, কোন আক্কেলে? ইচ্ছে হচ্ছে তোমার গালে একটা কষিয়ে থাপ্পড় দেই সুহাসিনী। সুহা ঠোঁট এলিয়ে তাচ্ছিলের হাসি হাসে, পর মুহূর্তে ভুরু কুঁচকে বলে ওঠে, তো 4 বছর এই বউ বউ করাটা কোথায় ছিল অস্বচ্ছ সাহেব? আর হঠাৎ এই বউয়ের প্রতি সচেতনতাই বেড়ে গেল কেন? জাস্ট কয়েকটা হাতের ছবিতেই? স্বচ্ছভাবে আসলেই তো এতকাল তো সে বউ বউ করেনি, এমনকি এতকাল তো সে বউ নিয়ে সিরিয়াসও ছিল না। শুধু জানতো মেয়েটাকে সে হারিয়েছিল, জেদ রেখেছিল। তারপর বিয়ের এত বছর পর হুট করেই বউ বউ কেন করে মরছে সে? এই মেয়ে লাস্ট 2 মাসে তাকে কি করলো যে এখন বউয়ের সাথে অন্য কাউকে সহ্য করতে পারছে না? এটাও কি শুধু তার ইগো? স্বচ্ছ বুঝে উঠতে পারে না, বলে ওঠে, ওই হাতের ছবি পাঠিয়েই তো কি এক জ্বালায় ফাঁসিয়ে দিলে। এতকাল তো আমি বউ বউ বলে পাগল হইনি, এখনই হচ্ছি। কাহিনী কি করেছো বলো তো? সুহা বিরক্ত হয়ে তাকায়। প্রশ্ন করেছে সে, কোথায় উত্তর দেবে উল্টো তাকেই আবার জিজ্ঞাসা করছে। সুহা স্বচ্ছর চেপে ধরা হাতটা ছাড়িয়ে নিতে নিতে বলে, জোর করে অধিকার খাটাতে আসবেন না, হাত ছেড়ে দিন। স্বচ্ছ ছেড়ে দিল, বলল, ছেড়ে দিলাম, কিন্তু ওই ছেলের আশেপাশে থাকবে না। যদি আশেপাশে দেখি তাহলে কিন্তু ওই ছেলের হাড় ভেঙে দেব। সুহা তেজ নিয়ে বলে, হাত আমারও আছে, পাল্টা মার আমিও দিতে পারবো, যেমনটা এখন দিলাম। ওই হ্যাংলা কাঠির জন্য এত টান? কথাটা বলতে বলতেই স্বচ্ছ এবারে নাকে হাত দিয়ে চেক করে। অল্প তরল অনুভূত হতেই বুঝতে পারে বউয়ের ঘুষিতে কতটা শক্তি। রক্ত বেরিয়ে গেছে। স্বচ্ছ অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে বলে, রক্ত? সোজা নাক ফাটিয়ে দিলে সুহাসিনী? এতটা নির্দয় তুমি? স্বামীর প্রতি এতটুকুও মায়া হলো না? সুহা ফের তাচ্ছিল্য করে বলে, সোকল স্বামী শব্দটা ব্যবহার করবেন না অস্বচ্ছ সাহেব, ঘৃণা আসে আমার। স্বচ্ছর মনটা খারাপ হলো। এতই ঘৃণা? কেন জানি না তার ভালো লাগলো না। বলে, এত ঘৃণা? সুহার রাগ যেন ক্রমশই বাড়ছে। প্রশ্নটা শুনেই এমনভাবে রাগ নিয়ে তাকালো যেন সে পারলে স্বচ্ছকে খেয়েই ফেলবে। দাঁতে দাঁত চিপিয়ে বলে, কেন, ঘৃণা জন্মানোর কথা নয়? স্বচ্ছ বউয়ের আগুন ঝরা দৃষ্টি দেখে মিনমিন করে তাকায়। এত কঠিন কঠিন কথা শুনে বুকে হাত রাখে, পর মুহূর্তে মুখ ফুলিয়ে শ্বাস টেনে বাচ্চাদের মতো করে বলে, একটু তো ভালোবেসেও তাকাতে পারো সুহাসিনী। সবসময় এমন রাগ দেখাও যেন মনে হয় তোমার রাগের আগুনে ঝলসে যাচ্ছি। শুধু ঝলসে যাচ্ছেন? আমার তো ইচ্ছে হচ্ছে আপনাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। স্বচ্ছ, ফেলে দাও, বউয়ের হাতে শহীদ হলেও শান্তি। সুহা রাগ নিয়ে বলে, শহীদ হবেন না, বড়জোর হাত পা ভাঙবে। ভাঙুক, তুমি তো আছোই সেবা করার জন্য। রাগে সুহার নাক ফুলছে। স্বচ্ছর আজে বাজে কথা শুনে ইতিমধ্যে রাগ আকাশ ছুঁয়েছে। অতএব রাগে ফুঁসতে ফুঁসতে বলে, সোকল্ড বউদের মতো মনে হয় আমায়? সেবা তো দূর, উল্টো হাড় ভেঙে গুরু গুরু করে দেব আমি। স্বচ্ছ মন খারাপ করে তাকায়। কি নির্দয় বউ তার! আব্বা আম্মা কি করে জেনে বুঝে এই নির্দয় মেয়েটার সাথে যে তার বিয়ে দিয়েছিল? স্বচ্ছ মন খারাপই গলাতেই বলল, কি নির্দয় তুমি? সুহা ভাবলেশীন ভাবেই বলল, হ্যাঁ নির্দয়। শুনুন, আমি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। আপনার কাছে খুব শীঘ্রই আইনি নোটিশ যাবে অস্বচ্ছ সাহেব। স্বচ্ছর দাঁত রাগে চিরচির করে, বলে ওঠে, নোটিশ আসলেই আমি নেচে নেচে ডিভোর্সটা দিয়ে দিব নাকি? বলেছেন দেখা হওয়ার পর আর পিছুটার নেই, দেখা তো হলোই, আর তো কোনো কারণ থাকার কথা নয়। আশা করি এবার ভালোই ভালোই সম্পর্কের ইতিটা টেনে নেবেন। ও, এর জন্যই চেয়েছিলে যাতে দেখা না হয়, কারণ দেখা না হলে তো বিচ্ছেদ হবে না, এই কারণে? সুহা কঠিন চাহনিতে তাকায়, ফের সিঁড়ি মারিয়ে ছাদে উঠতে নিয়ে বলে, আপনার মতো মানুষের সামনে সুহাসিনী হয়ে দাঁড়িয়ে আবারও আপনার সেই ঘৃণ্য নাটক দেখতে চাইনি, সে কারণেই চেয়েছিলাম দেখাটা না হোক। সুহা যাওয়ার মিনিট 2 পরেই আবির আর সাদাব ছুটে এলো স্বচ্ছর কাছে। মোবাইলের আলো জ্বালিয়ে স্বচ্ছর মুখটা ভালোভাবে পর্যবেক্ষণ করতেই চোখে এলো স্বচ্ছর নাকের কোণায় লেগে থাকা অল্প রক্ত। সাদাব মুহূর্তেই অবিশ্বাস্য চোখে তাকায়, বিস্ময় নিয়ে বলে ওঠে, প্রথম দিনই মেরে নাক ফাটিয়ে দিল, কি সাংঘাতিক রে দোস্ত। স্বচ্ছ ভোতা মুখ নিয়ে তাকালো, নিজের দুঃখে নিজেই মরে যাচ্ছে সে, আর এরা এসেছে কাটা গায়ে নুন ছিটাতে। স্বচ্ছ বিরক্ত হয়, রাগ নিয়ে তাকায় ওর দিকে। সাদাব সঙ্গে সঙ্গে বন্ধুর রাগ মিশ্রিত দৃষ্টি দেখে বলে, এভাবে তাকাচ্ছিস কেন? স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়ে বলে, তোকে মাথায় তুলে রাখার জন্য, আয় সামনে আয়। সাদাব নিরাশ হয়ে বলে, আমার দোষ কি? মারলো তো তোর বউ, তাতে তোর কি? তোর কেন এত মাথা ব্যথা? বউ আমার, নাকও আমার।
আবির চাপা হাসে, এতক্ষণে গিয়ে হাসি চেপে রেখে বলে, দোস্ত ভাবছি যে কোনোদিন যদি তোদের মাঝে রোমান্স হয়, মানে তুই তোর বউয়ের কাছে গেলি আর তোর বউ সোজা তোকে এভাবে নাক বরাবর ঘুষি মেরে তোর রোমান্সের 12টা বাজিয়ে দিল, কি করবি তখন? স্বচ্ছ কপাল কুচকায়, শক্ত গলায় বলে, কিছুই করব না। তোর ছুটিকেও এই ট্রিক্সটা শিখিয়ে দিতে বলবো আমার বউকে, যাতে তোর রোমান্সেরও 12টা বাজাতে পারে। সুহার পুরো রাতটা না ঘুমিয়েই কাটলো। ব্যস্ত শহরে মাঝে মাঝে আনন্দ খুঁজে নেওয়াটা জরুরি, তা হোক না কোনো উপলক্ষে কিংবা বিনা কারণেই। সেই হিসেবে তাদের জন্য রাহার জন্মদিন উপলক্ষে এই সময়টা খুব ভালোই কাটলো। তারপর যে যার মতো ফিরে এলো। তিহানের বিল্ডিংটা স্বচ্ছদের বিল্ডিংয়ের পাশাপাশি হওয়াতে ছাদ দিয়ে লাফ দিয়ে পেরিয়ে গিয়েছে তিহান আর তিহানের সেই কাজিন ছেলেটা। তারপর শিয়াকে ওই বাসায় দিয়ে বাকি 5 জন মেয়ে নিজেদের বাসায় এলো। ফ্রেশ হয়ে যখন আবার 5 জনে বসলো, তখন রাহাই প্রথমে বলল, আপু তোর বরটা কি সুন্দর রে, সেদিন ব্যালকনিতে বসাতে শীষ বাজালো, ভাবলাম বেয়াদব হবে, কিন্তু আজ তো সামনাসামনি দেখে ক্রাশটা আমি। সুহা রেগে তাকায়, বলে তো? রাহা ঠোঁট চেপে হাসে, ফিসফিস স্বরে বলে, আপু একটা কথা, তোকে কোলে করে নিয়ে গিয়ে কি করলো রে আপু, চুমুটুমু দিয়েছে নাকি? সুহা মুহূর্তে চোখ গরম করে তাকায়, বলে, এক থাপ্পড়ে গাল লাল করে দেবো বেয়াদব, তুই ছোটোর মতো থাক। রাহা মুখ ভোতা করে চুপ করে, কিন্তু এরপরই সুহার অপর এক বান্ধবী নিতু বলল, ও না হয় ছোট, আমরা তো বড়, আমাদের বল প্লিজ। এত সুন্দর দুলা ভাই, নিশ্চয়ই সুন্দর কাজই করেছে বল। ছুটি সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস নিয়ে বলে, আমিও তো দুলাভাইকে সামনাসামনি বলে এলাম যে আমি তার উপর ক্রাশ খেয়েছি। অপরজন নিহা বলে, সেম, আমিও তো প্রথম দিন দেখেই মনে মনে মাশাল্লাহ বললাম, যদিও এতদিন বলিনি, কিন্তু আজ বলছি, দুলাভাই সত্যিই সুন্দর। সুহার সাথে বিয়ে না হলে আমি লাভ মেরে বিয়ে করে নিতাম। চারপাশে সবগুলো মেয়ের মুখে স্বচ্ছ রূপের প্রশংসা শুনতে শুনতে ভেতরে রেগে ফেটে পড়ল সুহার, কিন্তু বাইরে দেখালো খুব শান্ত। কণ্ঠে চাপা রাগ মিশিয়ে নিহাকে বলল, প্লিজ বিয়েটা করে নে, আমায় তবুও মুক্তি দে এই ছেলের থেকে। তুই যদি চাস আমি পরিচয় করিয়ে দেবো তোর সাথে, কি বল, দেবো পরিচয় করে? নেহা কাচুমাচু করে বলল, রেগে যাচ্ছিস কেন, মজা করলাম। মজা তো মজাই বল। যেহেতু রাহার রাত জন্মদিন, সে কারণে সুহা আর রাহা মিলে সাত সকালে তৈরি হয়ে নিল বাসায় যাওয়ার উদ্দেশ্যে। যদিও নিজ শহরে শেষবার গিয়েছে মাস 2 হলো, তবুও সুহার মনে হলো কতগুলো দিন সে দাদা দাদিকে দেখে না, কতগুলো দিন সে মাকে দেখে না। এত দিন পর নিজ শহরে ফেরার আলাদা এক আনন্দ হচ্ছে তার। সুহা তৈরি হয়, রাহাকে বকাঝকা করিয়ে জলদি করে তৈরি হতে বলে, অতঃপর রাহাও তৈরি হয়। তারপর প্রায় দিনের 11টার দিকেই তারা ব্যাগ ট্যাগ নিয়ে বাসা ছেড়ে বের হলো। রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য দাঁড়ালো এক কোনায়। স্বচ্ছ তখন গোছল সেরেছে, কোমরে শুধু একটা টাওয়াল, চুল দিয়ে টপটপ করে পানি পড়ছে তখনও। স্বচ্ছ হেলতে দুলতে গায়ে স্যান্ডো গেঞ্জি জড়িয়ে ভেজা শার্টটা ব্যালকনিতে মেলে দিতে গিয়ে চোখ পড়ল রাস্তায়। এক কোণে সুহাকে আর ওর বোনকে ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেই কলিজায় দিল মোচড়। এত কষ্ট করে বউ খুঁজে পেয়েছে সে, এখন কিনা বউ তাকে না জানিয়ে পালিয়ে যাচ্ছে ব্যাগপত্র নিয়ে। স্বচ্ছ আবার খুঁজবে কোথায় এই মেয়েকে? স্বচ্ছ আর রিস্ক নিতে চায় না। এই মেয়ে যে ডেঞ্জারাস, হতেই পারে যে স্বচ্ছ আর জীবনেও এই মেয়েকে খুঁজে পেল না। বিড়বিড় করে বলল, এসব কি? সাত সকালে বউ কোথায় চলে যাচ্ছে আমার? এসব কি শুরু করলো বলো তো? সব অত্যাচার আমার ওপরেই কেন হয়? হ্যাঁ, কথাগুলো বলেই স্বচ্ছ আর ভাবল না। পরনের তোয়ালেটা এক হাতে শক্ত করে চেপে ধরে দৌড় দিতে লাগলো। যত দ্রুত পারে তত দ্রুতই সিঁড়ি পেরিয়ে নিচে যেতে চাইল। অবশেষে গেল। সাদা স্যান্ডো গেঞ্জি আর তোয়ালে পরনে গিয়ে রাস্তায় দাঁড়ালো সুহাদের সামনে। সুহা প্রথমে ওভাবে না তাকালেও পর মুহূর্তেই স্বচ্ছকে এই অদ্ভুত পোশাকে তোয়ালে ধরে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি হয়। ভুরু উঁচিয়ে বলে, কি সমস্যা, কোথায় চলে যাচ্ছ? সুহা তেরা স্বরে উত্তর করলো, যেখানে ইচ্ছে, বললেই হলো, যেতে দিব? আমি কিন্তু আবার কষ্ট করে খুঁজতে পারবো না সুহাসিনী। খুঁজতে তো বলিনি আমি। স্বচ্ছ কিছু বলতে নেবে ঠিক তখনই সামনে এলো রাহা। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বচ্ছকে দেখছিল সে। এখন এগিয়ে এসে হাত বাড়িয়ে গদগদ স্বরে বলে উঠল, দুলাভাই, আমি রাহা, আপনার একমাত্র বউয়ের ছোট বোন। কিন্তু এখন মনে হচ্ছে আপনার বউ না হওয়াটা আমার ভুল হয়ে গেল। রাহা কথাটা মজা করেই বলল, সাথে দাঁত বের করে হাসি। স্বচ্ছ সেই হাসিতে হাসি মিলিয়ে বলল, না ছোট বোন, যিনি বউ হয়েছেন তিনি এনাফ। এই রকমের আরেকটা ডেঞ্জারাস মেয়ে বিয়ে করে নিজের কপালের 12টা বাজাতে চাই না। রাহা প্রশ্ন ছড়ে, ডেঞ্জারাস কেন, কি করলাম বলেন তো? আপনার এহেন রূপ দেখে একটু চাইলামই তো কেবল। স্বচ্ছ তখন সুহার দিকে তাকায়। সুহা কেন তাকে দেখছে না, কেন তাকাচ্ছে না? হতাশ স্বরে বলে, তোমার বোন তো তাকাচ্ছে না। এই দুঃখই কি আমার জন্য এনাফ না বলো? সুহা এবার তাকায়, টান টান গলায় বলে, নিজেকে যে অবস্থায় এখানে এনেছেন তাতে কি নিজের সৌন্দর্য ছুঁয়ে ছুঁয়ে পড়ছে মনে হচ্ছে যে আপনার দিকে তাকিয়ে থাকবো? অবশ্য সৌন্দর্য ছুঁয়ে ছুঁয়ে পড়লেও আমি ড্যাব ড্যাব করে চেয়ে থাকতাম না আপনার দিকে।
আমার বেলা চাইবে কেন? ওই তিহানের কাজিন হলো তো এতক্ষণ চোখ বের করে তাকিয়ে থাকতে। সুহা তির্যক স্বরে জানায়, হ্যাঁ থাকতাম। অসুবিধে? অবশ্যই অসুবিধে, আপনার তো সব কিছুতেই অসুবিধে। স্বচ্ছ উত্তর করে না এবারে। কিয়ৎক্ষণ চুপ থেকে বউকে না যেতে দেওয়ার পরিকল্পনা করে উঠে বলে, যেখানে যাও ভাড়া না দিয়ে যেতে দেব না। ভাড়া মাস শেষ হলে এমনি এমনি পেয়ে যাবেন। তাহলে মাস শেষ হলেই যাবে। সুহা চোখ ছোট ছোট করে তাকায়। ব্যাগ থেকে কয়েকটা নোট বের করে স্বচ্ছর হাতে দিয়ে বলে, ভাড়াটা এখনই দিচ্ছি, এবার পথ ছাড়ুন। স্বচ্ছ না নিয়ে দ্রুতই বলে, আমরা মাসের শুরুতেই ভাড়া নেই না, মাস শেষ হবে, মাস শেষ হওয়া পর্যন্ত বাসায় থাকবে, ভাড়া দিবে, তারপর যাওয়ার অনুমতি মিলবে। সুহা এবার দীর্ঘশ্বাস ফেলে, চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, আমরা আপনার থেকে ভাড়া নেইনি, আপনার আব্বার থেকে নিয়েছি। আর আপনার আব্বা এমন কোনো রুলস আমাদের বলে দেয়নি। স্বচ্ছ এবার ভাব নিয়ে বলল, আব্বা তো আর আপডেট মানুষ না, আমি আপডেট ছেলে, নতুন করে রুলস সংযুক্ত করেছি। স্বচ্ছ যখন কথাটা শেষ করলো ঠিক তখনই স্বচ্ছর বাবা শাহরিয়ার সাহেবকে দেখা গেল বাজার হাতে এদিকেই আসতে। সুহা যেন বিচার দেওয়ার সুযোগ পেল। মুহূর্তেই শাহরিয়ার সাহেবের সামনে গিয়ে বলল, আঙ্কেল আপনার পাগল ছেলেকে কিছু বলবেন? শাহরিয়ার সাহেব তাকালেন। ছেলেকে এহেন অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে চোখ গরম করে বললেন, স্বচ্ছ কি এসব? তোয়ালে পরে এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি বাচ্চা? স্বচ্ছ দাঁত কেলিয়ে হেসে বলে, না বড় বাচ্চা আব্বু। শাহরিয়ার সাহেব গম্ভীর গলায় বলেন, তুমি কোনো প্রকারের বাচ্চার মধ্যেই পড়ো না। এবারে বলো বিরক্ত করছো কেন ওদের? স্বচ্ছ কাদো কাদো দৃষ্টিতে চেয়ে বলে, আব্বু বউ চলে যাচ্ছে আমার, কত কষ্ট করে খুঁজে পেয়েছি বউকে, তুমি বলো। আম্মু এভাবে চলে গেলে তুমি কষ্ট পাবে না? উনি ফের গম্ভীর গলায় বললেন, কথায় কথায় তোমার আম্মুকে টানবে না। তুমি যা করেছো তা আমি কখনো করিনি। এখন চুপচাপ বাসায় যাও, মেয়ে দুটোকে ঠিকঠাকভাবে যেতে দাও। যেতে দিব? পরে কোথায় পাবো? শাহরিয়ার সাহেব ততক্ষণ রিক্সা ডেকেছেন। সুহা আর রাহাকে রিকশায় উঠতে বলেই স্বচ্ছর দিকে চেয়ে বলে, সেটা তুমি জানো, কিন্তু এই মুহূর্তে ওদের আর বিরক্ত করতে দেখলে তোমার তোয়ালেটা এই রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে ব্যাক সাইডে মার বসাবো ছোটবেলার মতো। কথাটা শুনেই সুহা হেসে ওঠে, তবে কয়েক সেকেন্ডের জন্য। স্বচ্ছ সেই হাসিটা দেখে তোয়ালেটা আরও শক্ত করে চেপে ধরে। ইস, বউয়ের সামনে যদি তার আব্বু তার ইজ্জতটা না রাখে তাহলে সে আর মুখ দেখাতে পারবে না। স্বচ্ছ রাগ হয়, বাবা কি কথাটা অন্য সময় বলতে পারতো না? সুহাসিনীর সামনেই বলতে হলো। স্বচ্ছ বাবাকে উদ্দেশ্য করে বলে, তোমরা সব কয়জনই ষড়যন্ত্রকারী আব্বু, একদিন এই ষড়যন্ত্রের প্রতিশোধ আমিও নেব, দেখে নিও।